একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের আরও একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাস আর্থিক বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণের যে কৌশলগুলো তার একটি কৌশল ব্রেক ইভেন বিশ্লেষণ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করার মাধ্যমে যখন আর্থিক বিশ্লেষণ করা হয়, যখন কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য খুঁজে বের করা হয়, তখন তাকে বলা হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ। তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করার জন্য সমচ্ছেদ বিন্দু লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করার মাধ্যমে এখান থেকে আমরা কিছু তথ্য খুঁজে বের করার জন্য সূত্র জানব। সূত্র কীভাবে লেখা যায়, সূত্র কীভাবে মুখস্থ করা যায়, রাখা যায়, কীভাবে বুঝে রাখা যায় সে সম্পর্কে ধারণা নেব। এখানে আমি দুইটা অক্ষ নিলাম, একটা হচ্ছে লম্ব অক্ষ, আরেকটা হচ্ছে ভূমি অক্ষ। ভূমি অক্ষের নাম দিলাম ও এক্স অক্ষ, লম্ব অক্ষের নাম দিলাম ও ওয়াই অক্ষ। যেখানে আমরা ভূমি অক্ষে দেখাবো উৎপাদন অথবা বিক্রয়, লম্ব অক্ষে দেখাবো আয় এবং ব্যয়। উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ আমরা দেখাই একক দ্বারা, একক, কেজি অথবা একক অথবা টন ইত্যাদি বিভিন্ন একক দ্বারা প্রকাশ করব। আর আয় ব্যয় এগুলো প্রকাশ করব আমরা টাকা দ্বারা। টাকার পরিমাণ উল্লেখ করব কি দিয়ে? টাকার পরিমাণ দ্বারা উল্লেখ করব কি? আয় এবং ব্যয়ের পরিমাণ। তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য লেখচিত্রের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য যে কৌশলগুলো আছে এর একটি হচ্ছে লেখচিত্র। লেখচিত্রের মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় বা লেখচিত্রের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট উপস্থাপন শিখব এবং সেখান থেকে আমরা কিছু সূত্র আবিষ্কার করব বা সূত্র কিভাবে মনে রাখা যায়, কিভাবে বোঝা যায় বা সূত্রটা কীভাবে আসলে একটু জানব। তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট লেখচিত্রে উপস্থাপন করার জন্য প্রথমেই দুইটি অক্ষরেখা নিতে হবে। আমরা গ্রাফ পেপারে দুটি অক্ষরেখা নিব, একটি হচ্ছে ভূমি অক্ষরেখা, একটি হচ্ছে লম্ব অক্ষরেখা, যেখানে আমরা আয় ব্যয় দেখাচ্ছি লম্ব অক্ষে আর ভূমি অক্ষে দেখাচ্ছি উৎপাদন এবং বিক্রয়ের পরিমাণ, উৎপাদন অথবা বিক্রয়ের পরিমাণ। তো আমরা যদি একটি উদাহরণ নিয়ে আসি যে স্থির ব্যয় 50,000 টাকা, স্থির ব্যয় কত টাকা? 50,000 টাকা। তো আমরা ধরে নিলাম এটা স্থির ব্যয় 50,000 টাকা, স্থির ব্যয় 50,000 টাকা। ওকে, 50,000 টাকা আমার স্থির ব্যয়। তো আমরা জানি লেখচিত্রের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্টকে উপস্থাপন করার জন্য বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য স্থির ব্যয় দেখানোর জন্য একটি রেখা অঙ্কন করতে হয়। আবার এটাও জানি যে স্থির ব্যয় হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, উৎপাদন বা বিক্রয়ের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত একই থাকে। উৎপাদন না করলেও যা, উৎপাদন বাড়ালে সর্বোচ্চ সীমা পর্যন্ত তাই থেকে যায়। তা আমি যদি এই প্রতিষ্ঠানের বিক্রয়ের উৎপাদনের পরিমাণ ধরি বা মোট বিক্রয় ধরি 5,000 একক, মোট বিক্রয়ের পরিমাণ ধরলাম 5,000 একক। 5,000 একক যদি আমি ধরি, প্রথম যদি ধরি 1,000 একক, এই বিন্দুটা ধরি 2,000, এই বিন্দুটা ধরলাম 2,000 একক, এই বিন্দুটি ধরলাম 3,000 একক, পরবর্তী একটু দূরে হয়ে যাচ্ছে, এই বিন্দুটা ধরলাম 4,000 একক এবং এই বিন্দুটি ধরলাম 5,000 একক। তাদের মোট উৎপাদনের পরিমাণ ধরে নিলাম 5,000 একক। এই হলো সীমানা উৎপাদনের। তো 5,000 একক, প্রতি এককের বিক্রয় মূল্য আমরা এখানে দেখে নিচ্ছি
30 টাকা আর আধা ঘন্টা। তো আমরা দেখছি প্রতি এককের বিক্রয় মূল্য হলো 30 টাকা। তো 30 টাকা যদি এক এককের বিক্রয় মূল্য হয়, 5000 একক যদি মোট তাদের উৎপাদন বা বিক্রয় হয়, তাহলে 5000 গুণন 30, তাহলে কত হবে? 3 5 15 আর 0 হবে 4টি, তাহলে কত হলো? 1,50,000 টাকা। তাহলে আমরা আয় দেখাইতে হবে 1,50,000 টাকা। তো আমরা 1,50,000 টাকা মোট আয় দেখানোর জন্য বিন্দুগুলো নির্ধারণ করি। এটা 50,000 যদি হয়, তাহলে এই পর্যন্ত যদি 50,000 হয়, এই পরিমাণ আরও সামনের দিকে গেলে হবে 1 লক্ষ, আরও এই পরিমাণ উপরে গেলে হবে 1,50,000 টাকা। ধরে নিলাম এখানেই শেষ, ধরে নেওয়া না, এটাই শেষ হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা আয় দেখতে পাচ্ছি সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত। আয় রেখাটা এখানে এসে শেষ হবে। মোট আয় আমার 1,50,000 টাকা। আচ্ছা, তা আমি বলতেছিলাম ব্রেক ইভেন পয়েন্ট খুঁজে বের করার জন্য বা ব্রেক ইভেন পয়েন্ট লেখচিত্রে উপস্থাপন করার জন্য সর্বপ্রথম যে দুইটা রেখা নিলাম, ভূমি অক্ষ, লম্ব অক্ষ, সেখান থেকে আরেকটি রেখা অঙ্কন করব, স্থির ব্যয় রেখা। যেখানে আমি আলোচনা প্রায় করেছিলাম যেরকম যে স্থির ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যেই ব্যয়টি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত একই থাকে। আমি যদি উৎপাদন না করি তাও 50,000, আমি যদি উৎপাদন 1000 করে থাকি তাও 50,000 টাকা আমার খরচ হবে। আমি যদি 2000 একক উৎপাদন করি তাও আমার 50,000 টাকা খরচ হবে স্থির ব্যয়। আমি যদি উৎপাদন 3000 একক করি তাও 4000 করলে তাও আমাদের 50,000, যদি 5000 করি তাও আমাদের 50,000 খরচ হবে স্থির ব্যয় বাবদ। তাহলে আমরা বিন্দুগুলো যোগ করে পেলাম যে রেখা, এটার নাম হবে স্থির ব্যয় রেখা। স্থির ব্যয় রেখা। এবার আরও একটি রেখা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে মোট আয় রেখা। আর আমরা জানি মোট আয় উৎপাদন যদি করি তাইলেই হবে, উৎপাদন যদি না করি তাহলে 1 টাকাও মোট আয় হবে না, 1 টাকাও। আমি যদি বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ 0 রাখি তাহলে আয় হবে 0। যদি উৎপাদন পরিমাণ বাড়িয়ে 1000 বানাই তাহলে আয় হবে কত? 1000। এর জন্য টাকা হবে কত? 30 টাকা করে আয় হবে 1 এককের জন্য, তাহলে 30,000 হবে, মানে 50,000-এর নিচে হবে আর কি। যদি আমি উৎপাদন 2000 একক করে থাকি তাহলে 2000 × 30 হবে 60,000, 50,000-এর চেয়ে একটু বেশি। 2000 একক উৎপাদন করলে এখানে আসলো। যদি আমি 3000 একক উৎপাদন করি তাহলে বাড়বে আরও, এরকমভাবে বাড়তে বাড়তে এরকম 50,000 একক যদি 5000 একক যদি উৎপাদন করি তাহলে 30 টাকা করে 1.5 লক্ষ টাকা। মোট আয় 1,50,000, মোট আয় শুরুতে 0, শেষে 1,50,000। আমরা এই বিন্দুগুলো যোগ করে পেয়ে যাব যে রেখা, তার নাম হবে মোট আয় রেখা। মোট আয় রেখা পেলাম। এবার আমি দুইটা রেখা পেলাম, একটা হচ্ছে স্থির ব্যয় রেখা, একটা হচ্ছে মোট আয় রেখা। তারপরে আমি মোট ব্যয় রেখা অঙ্কন করব। মোট ব্যয় আমি বলেছিলাম গত ক্লাসে, তোমরা এই চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটি, ওই ক্লাসটি যারা এখনও দেখো নাই তারা যদি এই ক্লাসটি করতে যাও তাহলে ভালো বুঝবে না। ভালো বোঝার জন্য অবশ্যই বিগত যে ক্লাস হয়েছিল এই চ্যাপ্টারের উপর অবশ্যই সেটা শুনে নিতে হবে। তোমরা এই ফেসবুক পেজের এই লিঙ্কেই পেয়ে যাবে ওই ক্লাসটি, ওইখান থেকে এই ক্লাসটি করে নেবে। তো আমরা বলতেছিলাম মোট ব্যয়ের দুইটি উপাদান। একটি হচ্ছে স্থির ব্যয়, অন্যটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। মোট ব্যয়ের এই দুইটি উপাদান, দুইটা মিলে মোট ব্যয় হবে। তো আমরা গত ক্লাসেও বলেছি যে মোট ব্যয় নির্ণয় করার জন্য স্থির ব্যয় একটা পরিমাণ লিখব প্লাস পরিবর্তনশীল ব্যয় একটা লিখব। স্থির ব্যয় আমি বলেছি যদি উৎপাদন নাও করি তাও 50,000। উৎপাদন যদি 1000 একক করি, উৎপাদন যদি 5000 একক করি তাও কি 50,000। এখন আমরা যদি উৎপাদন করে থাকি 1000 একক, তাহলে 1000 এককের জন্য প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় বলা আছে কত? 10 টাকা করে ধরে নিলাম। 10 টাকা করে 1 একক কলম যদি বানাই তাহলে আমার কাঁচামাল লাগবে ধরে নিলাম 10 টাকা। তাহলে 1000 একক যদি বানাই তাহলে কত হবে? 10,000 টাকা। তাহলে আমার উৎপাদন যদি 1000 একক করি তাহলে 10,000 টাকা হয়ে যাবে পরিবর্তনশীল ব্যয়।
তাহলে মোট ব্যয় দাঁড়ালো কত? 60,000 টাকা। তাহলে আমি দেখতেছি আমার মোট ব্যয় পাওয়া গেল 1000 এককের জন্য 60,000 টাকা। উৎপাদন যদি আমি না করতে চাই, উৎপাদন যদি আমি না করি, তাহলে কি আমার কাঁচামাল বাবদ বা পরিবর্তনশীল বাবদে, আমি পরিবর্তনশীল ব্যয়ের একটু উদাহরণ বলেছিলাম গত ক্লাসে, যে একটা কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য যদি কাঁচামাল লাগে 10 টাকা এক একক কলমের জন্য, একটা কলমের জন্য, এক একক কলমের জন্য উৎপাদন যদি করি তাহলেই তো লাগবে, উৎপাদন না করলে তো কাঁচামাল লাগবে না। উৎপাদন যদি 2টা করি তাহলে 2টার জন্য দ্বিগুণ লাগবে, 10 দুগুণে 20 টাকা লাগবে। আর যদি উৎপাদন করি 1000 একক, তাহলে 1000 গুণ লাগবে। উৎপাদন না করলে কি কাঁচামাল 1 টাকারও লাগবে না। তাহলে কাঁচামাল বাবদ বা পরিবর্তনশীল ব্যয় বাবদ, কাঁচামাল হলো একটা উদাহরণ বললাম মাত্র, এরকম পরিবর্তনশীল ব্যয় আরও আছে। যেমন আমি বিদ্যুৎ যদি ব্যবহার করি তাহলে বিদ্যুৎ বিল দিতে হবে, বিদ্যুৎ যদি না ব্যবহার করি তাহলে বিদ্যুৎ বিল দিতে হবে না। হ্যাঁ, এরকম যদি আমার উৎপাদনকারী যে শ্রমিক তাকে কাজে নিয়ে আসি, কাজ করাই, উৎপাদন করতে তাকে বলি, তাহলে তার জন্য পারিশ্রমিক দিতে হবে, তার যদি উৎপাদন ভিত্তিক পারিশ্রমিক দেওয়া হয়। আর যদি আমি উৎপাদন তাকে করতে না বলি, তার দ্বারা যদি উৎপাদন একটাও না হয়, একটা কলমও উৎপাদন না হলো, তাহলে কি তাকে আর পারিশ্রমিক দিতে হবে না। এরকম অনেক কিছু আছে পরিবর্তনশীল ব্যয়। আমরা কাঁচামাল দ্বারা একটা উদাহরণ বললাম। উৎপাদন যদি না করি তাহলে কি শূন্য, তখন মোট ব্যয় কত দাঁড়ায়? মোট ব্যয় তো শূন্য হবে না, মোট ব্যয় হবে কত? 50,000। অর্থাৎ স্থির ব্যয়ের পরিমাণ অবশ্যই থাকবে। তাহলে মোট ব্যয় মিনিমাম কত? 50 স্থির ব্যয়ের পরিমাণের সমান। তাহলে মোট ব্যয়টা শুরু হবে শূন্য থেকে না, মোট ব্যয় শুরু হবে কোথা থেকে? স্থির ব্যয় বিন্দু থেকে। স্থির ব্যয় বিন্দু থেকে উৎপাদন না করলেও ওইটা থাকবে। উৎপাদন যদি বাড়াই তাহলে 60,000 টাকা বলছি, 1000 উৎপাদন করলে কত? 60,000 ধরে নিলাম। এখানে উৎপাদন যদি 2000 করি তাহলে উৎপাদন ব্যয় আরও বাড়বে। এরকমভাবে যদি উৎপাদন করে থাকি 4000 একক, তাহলে দেখি কত আসে। 4000 এককের জন্য 50,000 তো লাগবে, সাথে লাগবে 4000 এককের জন্য 10 টাকা করে, কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা পরিবর্তনশীল ব্যয়। তাহলে 40,000 আর 50,000 মিলে হলো 90,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4000 এককের জন্য পরিবর্তনশীল মোট ব্যয় দাঁড়ায় 90,000। 1 লক্ষ যদি হয় তাহলে এখানে ধরে নিলাম, যদি 5000 একক উৎপাদন করি তাহলে 5000 এককে হবে 50,000। এখানে পরিবর্তনশীল ব্যয় 10 টাকা করে প্রতি এককের, 5000 50,000 আর স্থির ব্যয় 50,000 মিলে হবে 1 লক্ষ। তাহলে আমাদের দাঁড়ায় 1 লক্ষ টাকা 50,000-এর জন্য। হ্যাঁ, এই বরাবর এভাবে দেখতে পাচ্ছি শূন্য থেকে ধরি 1 লক্ষ যদি হয় এখানে, তাহলে কোথায় আসে? এখানে আসলো। আমরা যদি লেখচিত্র যে গ্রাফ পেপার, ওই গ্রাফ পেপারের মাধ্যমে করি তাহলে অ্যাকুরেট চিত্র আসবে। এখানে তো অনুমান ভিত্তিক। এখানে এই জায়গায় এসে মোট ব্যয় শেষ হবে, মোট ব্যয় শুরু হবে 50,000 থেকে। মোট ব্যয় শূন্য থেকে শুরু হবে না, শুরু হবে কোথা থেকে? তাহলে মোট ব্যয় শুরু হওয়ার বৈশিষ্ট্যই হচ্ছে, মোট ব্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে শুরু হয় কোথা থেকে? স্থির ব্যয় থেকে। স্থির ব্যয় 50,000, এখান থেকে শুরু হয়ে যাবে এদিকে। আমরা দেখি কোন দিকে যায়, স্কেল ধরে যদি দিতাম তাহলে সুন্দর হইতো। এটার নাম হবে কি? মোট ব্যয় রেখা। মোট ব্যয় রেখা। এই যে এখানে মোট ব্যয় এবং মোট আয় মিলিত হলো যে বিন্দু, আমরা ব্রেক ইভেন পয়েন্টের বা সমচ্ছেদ বিন্দুর সংজ্ঞায় জেনেছিলাম। ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝায়? যে বিন্দুতে মোট আয় মোট ব্যয় সমান, তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা এটাকে বলতে পারি ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু, ইংলিশে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট, যার বিইপি নিয়ে আমরা সংক্ষেপে বললাম, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, এটা হলো এমন একটি উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ যেখানে মোট আয় এবং মোট ব্যয় সমান, একই থাকে। কি পরিমাণ দেখি তো, এই বরাবর যদি টানি এই বিন্দুটা রেখা নিচে নামাই, ধরে নিলাম 3000 একক। এদিকে যদি যাই তাহলে ধরে নিলাম কত? অবশ্যই 1 লক্ষ না, ধরে নিলাম 80,000। আমরা পরে ক্যালকুলেশন করে জানতে পারবো অ্যাকুরেটটি। আমরা এরকম দেখতে পাচ্ছি চিত্র থেকে, এবং এটা যদি আমরা গ্রাফ পেপারে অঙ্কন করি তাহলে অবশ্যই অ্যাকুরেট পরিমাণ পেয়ে যাব। এখানে টাকা কত, এখানে একক কত। আমরা আপাতত ধরে নিলাম জানার সহজার্থে যে 3000 একক পরিমাণ যদি আমি উৎপাদন বা বিক্রি করে থাকি, তাহলে আমার মোট খরচ হবে 80,000, মোট আয় হবে 80,000। তাহলে এটা হলো সমচ্ছেদ বিন্দুর পরিমাণ,
চিত্র থেকে আমরা এককের পরিমাণ জানতে পারবো এবং আয় ব্যয়ের পরিমাণ জানতে পারবো, যেখানে ব্রেক ইভেন পয়েন্টের আগ পর্যন্ত পূর্ব পর্যন্ত যদি আমি বিক্রি করি তাহলে দেখা যাচ্ছে এই যে আয় রেখাটা উপরের দিকে থাকতেছে, ব্যয় রেখাটা নিচের দিকে, দেখি না, ব্যয় রেখাটা উপরের দিকে থাকছে, আয় রেখাটা নিচের দিকে থাকছে, অর্থাৎ আয় কম হচ্ছে ব্যয় বেশি হচ্ছে। এই পর্যন্ত দেখা যাচ্ছে ব্যয় বেশি। তাহলে ব্যয় বেশি হয়ে গেলে আমরা এটা থেকে জানবো কি ক্ষতি হবে। ব্যয় আয় মাইনাস ব্যয় মিনে হয় সমান হয় কি মুনাফা। মুনাফার সূত্র আমরা কি জানি? মুনাফার সূত্র আগে থেকেই জানি। আমরা কোনো প্রতিষ্ঠানের, বিশেষ করে ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় শিক্ষা গ্রুপের শিক্ষার্থী হিসেবে আমরা অবশ্যই জানি যে মুনাফা হলো, নির্ণয় করার সূত্র হলো কি মুনাফা সমান মোট আয় মাইনাস মোট ব্যয়। একটা সূত্র আমরা জানি আগে থেকেই, মোট আয় মাইনাস মোট ব্যয়। তো আমরা মোট আয় থেকে ব্যয় বাদ দিব। মোট আয় তো কম, মোট আয় যদি হয় 10 টাকা আর ব্যয় যদি হয় 12 টাকা, তাহলে তো -2 হয়ে গেল, ক্ষতি হলো। তাহলে এই পর্যন্ত ক্ষতি হতে থাকবে। এই এরিয়াটাকে বলা হয় ক্ষতি এলাকা, লস এরিয়া, ক্ষতি এলাকা। ব্রেক ইভেন পয়েন্ট পার হয়ে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছি আয় রেখাটা উপরের দিকে চলে যাচ্ছে, ব্যয় রেখাটা নিচের দিকে নামতেছে। তুলনামূলক আয় বেশি হয়ে যাচ্ছে, ব্যয় কম হচ্ছে তুলনামূলক। এই জন্য এখানে একটু পার্থক্য হচ্ছে, আয় বেশি হচ্ছে। আর আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি বিক্রয়, ততই আমাদের আয় বাড়তেছে এবং পার্থক্য বাড়তেছে ব্যয়ের সাথে। তো ব্যয়ের সাথে আয়ের পার্থক্য যখন বেশি হয়ে যাবে, আয় বেশি হয়ে যাবে, তখন কি উল্টা ঘটনা যদি এরকম হয় যে 15 টাকা আয় 12 টাকা ব্যয়, তখন তো +3 টাকা হয়ে গেল। এভাবে যত বাড়বে আয়, বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ যত বাড়তে থাকবে, তত আমাদের মোট মুনাফা বাড়তে থাকবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের পরে যত বিক্রয়, এই অংশটাকে বলা হয়, এই এলাকাটাকে বলা হয় মুনাফা এলাকা। মুনাফা এলাকা, এটা হলো মুনাফা। এই অংশটা কি? এই সম্পূর্ণ অংশই হচ্ছে ব্যয়। তার মধ্যে এই অংশটা হচ্ছে স্থির ব্যয়, এই অংশটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তা আমরা মুনাফা যদি জানতে চাই তাহলে সম্পূর্ণ বিক্রয় থেকে বাদ দিতে হবে কি স্থির ব্যয়, বাদ দিতে হবে পরিবর্তনশীল ব্যয়, পেয়ে যাবো কি মুনাফা। তাহলে মুনাফার আরেকটা সূত্র পেয়ে গেলাম। মুনাফা লিখি এখানেই, মুনাফা সমান হবে বিক্রয় বা মোট বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়, পেয়ে যাবো কি মুনাফা। তাহলে মুনাফার দুটো সূত্র পেলাম, একটা আগে থেকে জানি, একটা হচ্ছে মোট আয় মাইনাস মোট ব্যয়। নতুনভাবে জানলাম এখন বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থির ব্যয়। তো মুনাফার সূত্র জানলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করি, এই পর্যন্ত যদি আমি বিক্রি করি বা উৎপাদন করি তাহলে কি ক্ষতি হবে? এই যে ক্ষতি এলাকা, ব্রেক ইভেন পয়েন্ট বা সংচ্ছেদ বিন্দুর আগ পর্যন্ত আমি যদি বিক্রি করি তাহলে আমার লাভ হবে না। তাহলে আমি কত একক বিক্রি করলে লাভ হব, লাভের মুখ দেখতে পারবো, মুনাফা হবে আমার, এটা জানার জন্য এরকমভাবে বিশ্লেষণ দরকার আছে। নতুবা আমি প্রথমে বললাম 500 একক উৎপাদন করে দেখি আমার কি হয়। ক্ষতি হলো 1000, ক্ষতি হলো 2000, ক্ষতি হলো 2500, ক্ষতি হলো। আমি কত বছর আর ক্ষতির মুখ দেখবো? এত বেশি ক্ষতি হলে তো আমি টিকতে পারবো না। এই জন্য প্রথম দিক থেকেই যদি আমি জানতে পারি যে আমার 3000 একক উৎপাদন করলে আমার ক্ষতিও হবে না, লাভও হবে না, আমি মিনিমাম 3000 একক উৎপাদন করতেই হবে। তারপরে যদি বেশি উৎপাদন করা সম্ভব হয় তাহলে আমি ক্ষতি পুষিয়ে, খরচ উঠিয়ে লাভের দিকে যেতে পারবো, মুনাফার দিকে যেতে পারবো। তো এই ব্রেক ইভেন পয়েন্টের আগ পর্যন্ত যে অংশটা, এটা তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট নাম বলবো মোট বিক্রয়ের মধ্যে থেকে। এর পরবর্তী অংশ যেটা থাকলো এটাকে বলবো নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বিক্রয়ের পরে যদি আরও বিক্রি করি সেটা হবে আমাদের নিরাপদ, সেখানে আর ক্ষতি হওয়ার সুযোগ নাই। সেই অংশটা ক্ষতি হওয়ার সুযোগ নাই বলেই এটাকে বলতেছে কি নিরাপদ প্রান্ত, নিরাপত্তা প্রান্ত।
তাহলে নিরাপত্তা প্রান্ত নির্ণয় করতে হলে কি করতে হবে, আমরা সম্পূর্ণ বিক্রয় থেকে বাদ দিতে হবে কি সমচ্ছেদ বিক্রয় বা ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয়। তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম, নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত সমান হবে সমচ্ছেদ না মোট বিক্রয়, মোট এখানে লিখলে জায়গা হবে না, এখানে লিখি মোট বিক্রয় বা মোট আয় বাদ দিতে হবে সমচ্ছেদ বিক্রয়। মোট আয় যদি আমার হয়, মোট বিক্রয় যদি হয় 1,50,000 টাকা, আর ধরে নিলাম 80,000 টাকা যদি আমার সমচ্ছেদ বিন্দু বিক্রয় হয়, তাহলে আমার লাভ হয়ে গেল কত 30,000 টাকা, কি নিরাপত্তা প্রান্তের পরিমাণ থেকে গেল কত 30,000 টাকা। এভাবে আমি নিরাপত্তা প্রান্ত সূত্র মনে রাখবো, বিক্রয় থেকে মোট বিক্রয় থেকে বাদ দিতে হবে সমচ্ছেদ বিক্রয়, তাহলে পাওয়া যাবে নিরাপত্তা প্রান্ত। তো আমরা এই সূত্রগুলো জানলাম, আরও কিছু সূত্র জানবো, আর কিছু সূত্র জানবো। ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার জন্য, সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য আমি বলেছিলাম একটা পদ্ধতি হচ্ছে, একটা কৌশল হচ্ছে এই লেখচিত্র বা গ্রাফ রেখার মাধ্যমে, গ্রাফ মেথড, লেখচিত্র মেথড। আর একটা পদ্ধতি হচ্ছে সূত্র পদ্ধতি বা ফর্মুলা মেথড। আরও একটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড। তো আমরা ফর্মুলার মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব। এখানে কিন্তু আমরা চিত্রের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা শিখে গেছি। এরকমভাবে আমরা দুইটা অক্ষ নিব, ভূমি অক্ষ, লম্ব অক্ষ, সাথে স্থির ব্যয় রেখা অঙ্কন করব। স্থির ব্যয় এর পরিমাণ দেওয়া থাকবে, আমরা মোট আয়ের পরিমাণ দ্বারা এটার তথ্য দেওয়া থাকবে, মোট আয় রেখা অঙ্কন করব। মোট ব্যয় এর পরিমাণ দ্বারা এর প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে, মোট ব্যয় রেখা অঙ্কন করব। এই তিনটা রেখা, একটা হচ্ছে মোট আয় রেখা, ব্যয় রেখা, একটা হচ্ছে মোট আয় রেখা, একটা হচ্ছে স্থির ব্যয় রেখা। এই তিনটা রেখা যখন আমরা অঙ্কন করব, পেয়ে যাব ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ কোথায়, আয় এবং ব্যয় রেখা, মোট আয় রেখা, মোট ব্যয় রেখা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে আমরা ভূমি অক্ষ বরাবর যাব এবং লম্ব অঙ্কন করে লম্ব অক্ষ বরাবর যাব। এই ভূমি অক্ষ যে বিন্দুতে ছেদ করলো, ভূমি অক্ষের যে পয়েন্ট, যে বিন্দু পরিমাণ, সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের একক। আর লম্ব অক্ষের বরাবর যেই বিন্দুতে আমরা লম্বটা পাবো সেই বিন্দুটা হবে, সেই বিন্দুর পরিমাণটাই হবে ব্রেক ইভেন পয়েন্টের আয়ের পরিমাণ বা মোট ব্যয়ের পরিমাণ। এভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ জেনে গেলাম, পেয়ে গেলাম কোথা থেকে, লেখচিত্রের মাধ্যমে। এবার আমরা সূত্র বা ফর্মুলা মেথডে ব্রেক ইভেন পয়েন্ট জানার জন্য সূত্রটা দেখি। সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার জন্য এখানে দুইটা সূত্র ব্যবহার করতে হবে, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে টাকা। আমি যদি একক জানতে চাই, কত একক বিক্রি করলে সমচ্ছেদ বিন্দুর এককের পরিমাণ কত হলে লাভ হবে না ক্ষতি হবে না, সমচ্ছেদ বিন্দুর পরিমাণটা এককে কত হবে, ক একক, তখন আমাদের সূত্র হবে স্থির ব্যয় বাই একক প্রতি দত্তাংশ। এখানে দত্তাংশ বলা হচ্ছে, দত্তাংশের আরেকটা নাম হচ্ছে অনুদান প্রান্ত। দত্তাংশ আরেক নাম কি, অনুদান প্রান্ত। দত্তাংশ এর পরিমাণ হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকে, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকবে তার নাম কি, দত্তাংশ বা অনুদান প্রান্ত। তাহলে সূত্র পেলাম কি, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। আমি যদি একক প্রতি জানতে চাই, তাহলে হবে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা অনুদান প্রান্তর সূত্র পেলাম, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এখানে যদি দেওয়া না থাকে একক প্রতি দত্তাংশ, তাহলে আমরা এরকমভাবে খুঁজে বের করে নিতে হবে, একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা এখানে আরেকটা সূত্র জানতাম, মুনাফা সমান হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস বিক্রয় স্থির ব্যয়। এখানে আমি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় বলতে কি বুঝি, দত্তাংশ। তাহলে আরেকটা সূত্র পেলাম মুনাফার, দত্তাংশ মাইনাস স্থির ব্যয়।
যদি দেওয়া থাকে এরকম দত্তাংশের পরিমাণ, তাহলে আর আমরা বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় না বলে সরাসরি চলে যেতে পারি দত্তাংশ মাইনাস স্থির ব্যয়, পেয়ে যাবো কি মুনাফা। আমরা এই সূত্রের সমাধান করে যে কোনো মিসিং আইটেম খুঁজে বের করতে পারবো। আমি যদি সূত্রটা জানি তাহলে আমি স্থির ব্যয় পরিমাণ যদি জানতে চাই, এই দুটো তথ্য, এই তিনটা তথ্য দিয়ে দিলে আমি খুঁজে বের করতে পারবো। যদি আমি দেখি যে পরিবর্তনশীল ব্যয়ের তথ্য দেওয়া নাই, বাকি তিনটা দেওয়া আছে, খুঁজে বের করতে পারবো। এরকম মিসিং আইটেমটা বিশেষ করে আমাদের স্থির ব্যয়টা খুঁজে বের করতে হয়। তখন স্থির ব্যয়ের সূত্র কি হবে? স্থির ব্যয় সমান হবে স্থির ব্যয়। স্থির ব্যয় কিন্তু ডান পাশে মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল। হ্যাঁ, আর মুনাফা উল্টা পাশে যাবে, মাইনাস হবে। তাহলে আগে প্লাসগুলি লিখি, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা। তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম স্থির ব্যয়ের। স্থির ব্যয়ের সমান সমান হবে কি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা। যদি কোনো অঙ্কে এরকম দেওয়া না থাকতে পারে যে স্থির ব্যয় পরিমাণ খুঁজে বের করে নিতে হতে পারে, তখন আমরা এরকম খুঁজে বের করতে হবে। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিব মুনাফা। অথবা বলতে পারি দত্তাংশ মাইনাস মুনাফা, কারণ আমরা জানি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে কি দত্তাংশ। এখানে আমরা কতগুলো সূত্র পেয়ে গেলাম। তো আমরা সমচ্ছেদ বিন্দু এককে বের করছি। যদি টাকায় জানতে চায় তাহলে আমরা কিভাবে বের করব? এখানে লিখি। আচ্ছা, এখানে বলে দিই টাকায় যদি জানতে চায়, আচ্ছা হ্যাঁ, টাকায় যদি জানতে চায় তো এখানে বলতে পারি দত্তাংশের অনুপাত। দত্তাংশ অনুপাত দ্বারা যদি ভাগ করে দেই তাহলে পেয়ে যাবো কি টাকা। সমচ্ছেদ বিন্দু টাকায় জানতে হলে স্থির ব্যয় উপরে ঠিকই আছে আগেটার মতোই, শুধু নিচে হবে কি একক প্রতি দত্তাংশ না হয়ে যাবে কি দত্তাংশ অনুপাত। তো এখন আমরা অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি দেওয়া না থাকে গেলে কীভাবে খুঁজে বের করব? যে কোনো অনুপাত খুঁজে বের করার জন্য আমরা একটা আগে দেখাই, দত্তাংশ অনুপাত নির্ণয় করার জন্য কি করতে হবে? দত্তাংশ উপরে থাকবে আর নিচে থাকবে বিক্রয়, গুণ হবে 100, তাহলে শতকরায় পেয়ে যাবো। আর যদি আমি এখানে ব্যবহার করতে যাই তাহলে আর শতকরায় না, তখন দশমিকে ব্যবহার করব। আর যদি আমাকে বলে দত্তাংশ অনুপাত কত, তাহলে আমরা শতকরায় প্রকাশ করতে গেলে 100 দ্বারা গুণ করবো। হ্যাঁ, তা আমরা দেখতে পাচ্ছি দত্তাংশ অনুপাত নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে দত্তাংশ বাই বিক্রয়। আমি যে কোনো অনুপাত যদি জানতে চাই সেখানেই বিক্রয় ব্যবহার করতে হবে, নিচে বিক্রয় দ্বারা ভাগ করতে হবে, মানে বিক্রয়ের ভিত্তিতে ওই অন্যান্য আইটেমের অনুপাত। যেমন যদি বলে সমচ্ছেদ বিন্দু অনুপাত অথবা নিরাপত্তা প্রান্ত অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত জানতে চাইলো, তখন আমি কি করব? উপরে লিখব নিরাপত্তা প্রান্ত, নিচে লিখব বিক্রয়, পাশে লিখব 100। আমি বলছি যে কোনো অনুপাত নির্ণয় করার জন্য, এই চ্যাপ্টারের যে কোনো আইটেমের অনুপাত নির্ণয় করার জন্য আমরা সূত্র ব্যবহার করব নিচে বিক্রয়। বিক্রয়ের ভিত্তিতে আমরা ওই বিভিন্ন আইটেমের অনুপাত নির্ণয় করতে হবে। তখন ওই যে আইটেমের অনুপাত নির্ণয় করতে চাই, যেই আইটেমের অনুপাত নির্ণয় করতে চাই সেই আইটেম উপরে। আমি যদি দত্তাংশের অনুপাত নির্ণয় করতে চাই তাহলে দত্তাংশ উপরে, আমি যদি নিরাপত্তা প্রান্তের অনুপাত নির্ণয় করতে চাই তাহলে নিরাপত্তা প্রান্ত উপরে, আমি যদি পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত জানতে চাই তাহলে পরিবর্তনশীল ব্যয় উপরে, আমি যদি স্থির ব্যয়ের অনুপাত জানতে চাই তাহলে স্থির ব্যয় উপরে, নিচে সবসময় কি বিক্রয়। তাহলে আমরা অনুপাত নির্ণয় জানলাম, এই চ্যাপ্টারের মোটামুটি অনেক সূত্র জেনে গেলাম। আমরা ইতিমধ্যে সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের একক, সমচ্ছেদ বিন্দু একক নির্ণয়, সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় দুইটাই জানলাম। আমরা সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ জানার জন্য আরও একটা সূত্র ব্যবহার করতে পারি, বিকল্প। সমচ্ছেদ বিন্দু যদি টাকায় জানতে চাই, ধরে নেই আমি যদি সমচ্ছেদ বিন্দুর পরিমাণ পেয়ে থাকি 3000 একক, একক পেলাম কত? 3000। এক এককের দাম বলেছিলাম 30 টাকা, তাহলে 3000 এককের দাম কত হবে?
3000 এককের দাম হবে 30 গুণ 1 এককের দাম 30 টাকা। 3000 এককের দাম কত হবে? 90,000 টাকা। তাহলে আমরা পেলাম 90,000 টাকা। কিভাবে পেলাম? এককের সাথে প্রতি এককের বিক্রয় মূল্য, সমচ্ছেদ বিন্দু এককের সাথে প্রতি এককের বিক্রয় মূল্য। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ যদি জানতে চাই তাহলে হবে সমচ্ছেদ বিন্দু একক গুণ হবে একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র দুইটা পেলাম। একটা হচ্ছে এরকম স্থির ব্যয় বাই দত্তাংশ অনুপাত, একটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককের সাথে যদি আমি একক জানি আর কি জানা থাকে আর একক প্রতি বিক্রয় মূল্য জানা থাকে, তাহলে আমরা এরকম একক প্রতি বিক্রয় মূল্যের সাথে সমচ্ছেদ বিন্দুর একক গুণ করে দিলে পেয়ে যাব কি সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ। তো আমরা সমচ্ছেদ বিন্দু এককের যে সূত্রটি লিখেছিলাম সেটা ছিল এরকম, স্থির ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ, মানে প্রতি এককের দত্তাংশ। এইটার সাথে আরেকটা তথ্য যোগ করলেই আরেকটা নতুন সূত্র পেয়ে যাব আমরা, নতুন তথ্য পেয়ে যাব। সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু না কে বের করব? প্রত্যাশিত বিক্রয়, প্রত্যাশিত বিক্রয় একক বের করব। এককে প্রত্যাশিত বিক্রয় মানে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা করতে চাই, প্রত্যাশা করি এমন একটা মুনাফা, প্রত্যাশিত মুনাফা, ধরো আমি 10,000 টাকা আমি মুনাফা করতে চাই, আমার যদি 50,000 টাকা স্থির ব্যয় থাকে তার সাথে আরও 10,000 টাকা অতিরিক্ত আদায় করব, 10,000 টাকা লাভ করব, তাহলে মোট 60,000 টাকা উদ্ধার করতে হবে। প্রতি এককের দত্তাংশ দ্বারা ভাগ করলে যা আসে ওইটাই হবে আমাদের প্রত্যাশিত বিক্রয় একক। তো ধরি একক প্রতি দত্তাংশ, তো একক প্রতি দত্তাংশ এই অঙ্কের উদাহরণে ছিল, এই উদাহরণে আমরা নিয়েছিলাম প্রতি এককের বিক্রয় মূল্য 30 টাকা আর প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়। আমরা এই যে দত্তাংশের সূত্র লিখতেছি, একক প্রতি দত্তাংশের সূত্র কি? বিক্রয় মাইনাস একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় ধরে নিয়েছিলাম এই অঙ্কে তো 30 টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ধরে নিয়েছিলাম 10 টাকা। তাহলে কি দাঁড়ায়? 60,000 টাকা হলো উপরে, নিচে হলো 20, তাহলে 30,000 একক নাকি 3,000 একক? 3,000 একক। এই উদাহরণের যে অঙ্ক দাঁড়ায় তার তথ্য মোতাবেক আমরা পেয়ে গেলাম যে প্রত্যাশিত বিক্রয় কত টাকা মুনাফা করব? 10,000 টাকা যদি প্রত্যাশা থাকে আমার মুনাফা করতে যদি চাই, যদি আশা করি 10,000 টাকা মুনাফা হোক, তাহলে আমার 3,000 একক মালামাল বিক্রি করতে হবে। তাহলে আমরা এভাবে প্রত্যাশিত বিক্রয় কোনো একটা পরিমাণ লাভ করা, মুনাফা করার জন্য যদি বলে তার জন্য কত পরিমাণ কি পরিমাণ একক বিক্রি করতে হবে তাকে নাম দিচ্ছি কি প্রত্যাশিত বিক্রয় একক নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে ওই সমচ্ছেদ বিন্দুর সূত্রের মতোই, শুধু সাথে প্রত্যাশিত মুনাফার পরিমাণ যোগ করে দিলেই হয়ে যাবে। আমার স্থির ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফার পরিমাণ যোগ করে ভাগ করতে হবে, একক প্রতি দত্তাংশ দ্বারা পেয়ে যাব কি একক। আর যদি টাকা জানতে চাই তাহলে কি এখানে আর একক প্রতি দত্তাংশ না, অনুপাত। তাহলে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, যদি অনুপাত দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাই টাকা, যদি একক প্রতি দ্বারা ভাগ করি, একক প্রতি দত্তাংশ দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাই একক। তাহলে এভাবে আমরা টেকনিক্যালি মনে রাখতে হবে সূত্রগুলো। এই চ্যাপ্টারের মূল যে সূত্রগুলো বা রিলেটেড যে অন্যান্য সূত্রগুলো মোটামুটি চলে এসেছে, প্রায় শেষ। আমরা ইচ্ছা করলে এখন থেকে চ্যাপ্টারের প্রয়োজনীয় যে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে আর ক্লাস কন্টিনিউ করতে পারছি না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই আলোচনার প্রেক্ষিতে যে গাণিতিক সমস্যার অনুশীলন প্রয়োজনীয় প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে সময় দেওয়ার জন্য
যারা যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো, সময় দিয়েছো, সম্পূর্ণ ক্লাস শুনেছো, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসের আহ্বান জানাচ্ছি। যদি তুমি পূর্ণাঙ্গভাবে জানতে চাও এই চ্যাপ্টার সম্পর্কে বা এই বিষয়টি, এই চ্যাপ্টারটি প্রধান যে টপিক সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। একটু ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে এই জন্য আমি প্রথমে আলোচনা শুরু করেছি, তারপরে অন্যান্য আরেকটা আলোচনা আছে নগদ প্রবাহ বিশ্লেষণ, সেখান থেকে কম আসে, তারপরে আমরা শিখব। পরবর্তীতে এটা শেষ করে আমরা ওই অংশে চলে যাব, নগদ প্রবাহ বিশ্লেষণ যে কৌশলটা। তো আমরা অবশ্যই এই অংশটা সম্পূর্ণভাবে জানার জন্য আগামী ক্লাসের অঙ্কর প্র্যাকটিসে থাকতে হবে। অঙ্ক প্র্যাকটিসের ক্লাসটিও তোমরা উপভোগ করতে হবে। আর পিছনের যে ক্লাসটা, এই চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটা, এই প্রথম ক্লাস যদি তোমরা না করো তাহলে তো মাঝের ক্লাস বুঝবে না, শেষের ক্লাস তো আরও বুঝবে না। সেজন্য ধারাবাহিক যে তিনটা ক্লাসেই তোমরা এখান থেকে এই চ্যাপ্টার সংক্রান্ত যে তিনটা ক্লাস উপভোগ করলে, দেখলে, তাইলেই তুমি ব্রেক ইভেন পয়েন্ট সংক্রান্ত, ব্রেক ইভেন বিশ্লেষণ সংক্রান্ত বা এই চ্যাপ্টারের প্রধান যে অঙ্কগুলোর সমস্যা থাকে পরীক্ষায় আসে, এগুলি সংক্রান্ত পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। আর এই চ্যাপ্টারটি সম্পূর্ণ করার জন্য বাকি যে ক্লাসগুলো নগদ প্রবাহ বিশ্লেষণ, সেটাও তোমরা অংশগ্রহণ করতে হবে। তো আমরা আগামী ক্লাসে সবাইকে আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবার জন্য সুস্থতা কামনা করে, আমার জন্য দোয়া প্রার্থনা করে এখানেই ইতি টানলাম। আল্লাহ হাফেজ।